বাসর রাতে নিজের স্বামীর মুখশ্রী দেখে ভয়ে অবচেতন হয়ে যাওয়া নববধূ। বিয়ের প্রথম রাতেই নববধূর চিৎকার শুনে বাড়ির ছোট বড় কেউই লজ্জায় আর এই ঘরের দিকে আসে না। পুরনো জমিদার বাড়ি, দেওয়ালগুলোতে রাজকীয় কারুকাজে সজ্জিত। বাগানে আছে দেশ বিদেশি নানান ফুলের গাছ। বাতাসে দোল খেয়ে বাগানে ফুটে থাকা ফুলগুলো থেকে যখন মিষ্টি সুবাস নির্গত হয়, তখন আশেপাশের অট্টালিকায় থাকা ভৃত্য আর প্রহরীরা প্রাণ ভরে শ্বাস নেই। কারণ এই জমিদার বাড়িতে শুধু এই ফুল থেকে নির্গত সুবাসখানি পবিত্র। বাকিটা শুধুই মানুষের আত্মচিৎকার আর রক্তের পচা গন্ধ। রাত তখন ঢের ভালো। আকাশের চাঁদ পশ্চিমের দিকে হেলে পড়েছে, খানিকটা লাল আভা ছড়াচ্ছে। তারা অগণিত। সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর, তার সৃষ্টির সাথে কোনো কিছুরই তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। জানালার সম্মুখে দাঁড়িয়ে বিগত জীবনের এক একটি মুহূর্ত স্মরণ করছে 34 বছর বয়সী রুদ্র। শুভ্র সাদা গায়ের রং, চোখ দুটো আদিবাসীদের মতো, নাকটা খাড়া, গাল ভর্তি দাড়ি কোফ। জমিদার বংশের রক্ত রুদ্রের প্রতিটা শিরা উপশিরাই বহমান। কিয়ৎক্ষণ পূর্বেই তারই বিয়ে করা বউ তাকে দেখে ভয় চিৎকার করে অবচেতন হয়ে যায়। এখনও জ্ঞান ফিরে আসেনি। রুদ্রের এই বিষয়ে কোনো মাথা নেই। কিন্তু লাল শাড়িতে আবেষ্টনীয় এক পরমা সুন্দরীকে এক পলক দেখে হৃদয়ে চাপা পড়ে যাওয়া পুরনো সেই ভালোবাসা ফের জাগ্রত হয়েছে রুদ্রের মানসপটে। নিজের ভাবনা ধিক্কার জানিয়ে জানালার পাশ থেকে সরে আসে। টেবিলের উপরে থাকা এক বোতল থেকে গ্লাসে কিছুটা সুরা ঢেলে এক ঢোকে পান করে নেয় রুদ্র। পুরনো সেই ভালোবাসা, অতীত হয়ে যাওয়া মুহূর্তগুলোকে আর ভাবতে চায় না সে। তাই আর যতক্ষণ না অবধি সে এই দুনিয়ার স্মৃতি থেকে মুক্তি না পাচ্ছে, ততক্ষণ অবধি সোরা পান করেই যাবে। একের পর এক গ্লাস গলায় ঢালছে বিরতিহীন। খাটের ওপর অবচেতন হয়ে পড়ে থাকা যুবতী এই সব কিছুরই টের পাচ্ছে না। রুদ্র আরও এক গ্লাস সোরা গলায় ঢেলে ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অর্ধনগ্ন নারী দেহের দিকে। পেটের উপরে শাড়িটা সরে গিয়ে দেবী নেই দেহ উন্মুক্ত হয়ে আছে রুদ্রের চোখের সামনে। রুদ্রের এতক্ষণ অবধি নেশা লাগেনি, কিন্তু এই নারীকে দেখে রুদ্রের ভীষণ নেশা লেগেছে, যাকে বলে কঠিন নেশা। ক্লান্ত দেহকে নিয়ন্ত্রণ করে হেলে দুলে এগিয়ে যায় ফুল দিয়ে সাজানো খাটের দিকে। খাটের কিনারায় দাঁড়িয়ে পলকহীন চোখে তাকিয়ে থাকে নিজের স্ত্রীর দিকে। অনেকবার তাকে চোখের সামনে থেকে দেখেছে, কিন্তু এভাবে আজ প্রথমবারের মতো দেখছে। লোভ সামলানো দায় পড়েছে, তাই তো নিঃশব্দে নিজের স্ত্রীর পাশে শুয়ে পড়ে। নিঃশ্বাসটাও খুব ধীরে ত্যাগ করছে, যাতে পাশে শুয়ে থাকা তনুজা রুদ্রের উপস্থিতি টের না পায়। তনুজার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত আর নেশার ঘরে অতল হয়ে ঘুমিয়ে ঘরে হারিয়ে যায় রুদ্র। ফজরের নামাজ আদায় করে এবারের বয়োজ্যেষ্ঠ সদস্য সালেহা তাজবিহ পাঠ করতে করতে বারবার রুদ্রের কামরার দিকে তাকাচ্ছে। তিনি মনে মনে ভীষণ ভয় পাচ্ছেন। গতকাল রাত্রে তনুজার আত্মচিৎকারে এই জমিদার বাড়ির প্রতিটা ইট থরথর করে কেঁপে উঠেছে যেন। মেয়েটা আদৌ সুস্থ আছে নাকি সেই ভাবনা, এই চিন্তায় কাতর হয়ে আছেন সালেহা। সালেহার বারবার রুদ্রের কামরার দিকে তাকানো দেখে রুদ্রের বড় আম্মাজান রুকমণি নিজের শাশুড়িকে ধীর গলেই বলেন, আম্মা, আপনি অযথাই ভয় পাচ্ছেন এবং দুশ্চিন্তা করছেন। এখনও তো হতে পারে রুদ্র তনুজাকে ভয় দেখিয়েছে, আর তনুজাকে দেখলে রুদ্র কেমন বাচ্চামো করে সেটা আমরা সকলেই অবগত। বড় বউ, আমি জানি রুদ্র তনুজাকে দেখলে কতটুকু বাচ্চামো করে, কিন্তু একটা জিনিস ভুলে যেও না, রুদ্র কিন্তু সেই আগের রুদ্র নয়। রুদ্রের আচরণগত অনেকটাই পরিবর্তন চলে এসছে। তুমি মা হয়েও কি এই পরিবর্তন ধরতে পারছো না? আম্মা, ধরতে পেরেছি, কিন্তু তাই বলে তনুজার সাথে উল্টাপাল্টা কিছু করবে সেটা আমি কল্পনাও করতে চাই না। কারণ রুদ্র আর যাই করুক, তনুজার সামনে সে কিছুই করতে পারবে না। ছেলে বউয়ের কথা শুনে শান্তি পাচ্ছেন না সালেহা। মনে হচ্ছে সামনে ভয়াবহ বিপদ আসতে চলেছে। তীব্র রোদের তাপের স্পর্শ পেয়ে তনুজার ঘুম ছুটে যায়।
তড়াক করে লাফ দিয়ে শোয়া মাত্রই উঠে বসতে চায়, কিন্তু কিছু একটার সাথে বাধা পেয়ে ফের শুয়ে পড়তে হয় তনুজাকে। পড়ে যাওয়ার আশঙ্কায় চোখ বন্ধ করে ফেলে। ফণিজের কপালে কারোর গরম নিঃশ্বাসের স্পর্শ পেয়ে তনুজা ঘাড় উঁচু করে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ চোখের সামনে যে আছে সে আর কেউ নয়, রুদ্র, ওর স্বামী, যার সাথে গতকাল তনুজার 100 টাকার ক্যাবিনে বিয়ে হয়েছে। রুদ্র গম্ভীর হয়ে তাকিয়ে আছে তনুজার মুখের দিকে। লেপ্টে যাওয়া চোখের কাজল দেখলে যে কেউ এখন তনুজাকে ভূত বলতে 2 মিনিট সময় নিবে না। হাত বাড়িয়ে আলতোভাবে তনুজার চোখে লেপ্টে যাওয়া কাজল মুছে দেয়। তনুজার চোখ বন্ধ করে শক্ত হয়ে পড়ে থাকে, যেন রুদ্রের সামনে নড়চড় কোলে 2 নলের বন্দুক দিয়ে তনুজাকে গুলি করে মেরে ফেলবে। গোসল ছেড়ে তারপরেই ঘর থেকে বের হবে। গোসল ছাড়া বের হতে যেন না দেখি। কথাটি বলেই তনুজাকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে খাট থেকে নেমে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে রুদ্রের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ পেয়ে তনুজার চোখে জল ভরে আসে। গোসল করার মতো কিছু হয়েছে নাকি? এত শীতের সকালে কোন পাগলে গোসল করবে? তনুজা মুখ ভেঙিয়ে খাট থেকে নিচে নেমে পরনে এলোমেলো হয়ে থাকা শাড়িটাকে সুন্দর করে গুছিয়ে আবারও পরিধান করে। তারপর হাঁটতে হাঁটতে বের হয়ে যায় রুদ্রর ঘর থেকে। তারপর সোজা রুদ্রের দাদি যান সালেহার ঘরের দিকে। সালেহার ঘরের দরজা তখন খোলা ছিল বিধায় রুদ্রের ঘর থেকে বের হয়ে যাওয়া এবং তনুজার এই ঘরের দিকে হেঁটে আসা সবটাই দেখেছে সালেহা। তনুজা এলে হাতের তসবিটা রেখে তনুজাকে গলায় জড়িয়ে ধরেন। তনুজা খুশি হয়ে সালেহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ ধরে। সালেহা তনুজাকে বুকের কাছ থেকে সরিয়ে এনে তনুজার সারা শরীরে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, গতকাল রাতে অমন করে চিৎকার দিয়েছিস কেন? রুদ্র উল্টাপাল্টা কিছু করেনি তো? তনুজা কি উত্তর দিবে ভাবতে থাকে। যখনই উত্তর গুছিয়ে সালেহাকে বলবে, তাকে কে যেন এক বালতি ঠান্ডা পানি এনে তনুজার গায়ে ঢেলে দেয়। আশঙ্কিক ঘটনায় সালেহা এবং তনুজা দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মাঘের হাড় কাঁপানো শীতে কাক ভেজা তনুজা জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। ভেজা কাপড়ে গায়ে লেপ্টে থাকায় কাটা দিয়ে উঠছে বারবার। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সালেহা কিংবা তনুজা কারোর মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। রুদ্র হাতের বালতি নিচে রেখে এগিয়ে যায় তনুজার সামনে। তনুজা ভয়ে সালেহার সঙ্গে সেটে দাঁড়ায়, কিন্তু রুদ্র যেন ওর ইচ্ছেকে বোঝার চেষ্টা করছে না। হ্যাসকা টান দিয়ে সালেহার হাত থেকে তনুজাকে নিজের হাতে দখলে নিয়ে আসে রুদ্র। সালেহা কিছু বলার জন্য মুখ খোলার আগে রুদ্র হুঙ্কার দিয়ে তনুজাকে উদ্দেশ্য করে বলল, এই মুহূর্তে এই ঘর ছেড়ে শুধু স্নান ঘরে চলে যাবে। দাসীরা তোমার পরনের কাপড় নিয়ে আসে। সালেহা রুদ্রের এমন ব্যবহার দেখে আশ্চর্য হয়ে যায়। তনুজাকে চোখের ইশারায় বলেন এই ঘর থেকে চলে যেতে। তনুজা নিজের নানির কাছ থেকে অনুমতি পেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। মনে মনে অসংখ্য বকা এবং গালি দিচ্ছে রুদ্রকে। তনুজা চোখের সামনে থেকে আড়াল হয়ে গেলে সালেহা রুদ্রকে কঠিন গলায় জিজ্ঞেস করলেন, শুনলাম তোমার প্রথম স্ত্রীকে একা রেখে নাকি 4 দিন আগে বাংলাদেশে এসেছো। তোমার কি একটুও লজ্জাবোধ হওয়া উচিত নয় রুদ্র? প্রথম স্ত্রীকে রেখে তোমার এই ফুফুজানের একমাত্র মেয়েকে গতকাল কোনো গুরুজনের কাছ থেকে অনুমতি না নিয়ে বিবাহ করে নিয়ে এসেছো। তনুজা যদি একবার জানতে পারে ভিন দেশে তোমার আরও একটি স্ত্রী আছে, তখন তনুজার মনে কিরূপ প্রভাব পড়বে? আর তোমার প্রথম স্ত্রী মেঘলা, ও কি জবাব দিবে তুমি? রুদ্র চুপচাপ ওর দাদিজানের কথা শুনছেন। জীবনের সবচেয়ে কঠিনতম সত্য এবং বাস্তবতাকে আজ গ্রহণ করতে ভীষণ কষ্ট হচ্ছে রুদ্রে। ভেতরে ভেতরে নিজের বিবেকের কাছে হেরে যায় রুদ্র। অবনস্ত মুখমণ্ডলে লজ্জার ছাপ স্পষ্ট। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে রুদ্র নিজের মাঝে সেই কাঠিন্য ভাবটুকু ফুটিয়ে তুলে সালেহাকে এবং ওনার প্রশ্নকে এড়িয়ে চলে যায় রুদ্র। সালেহা চিন্তিত ভঙ্গিতে বসে পড়েন জল চৌকিতে। ভাবছেন আসন্ন দিনগুলো হয়তো সবার জন্য মঙ্গলজনক হবে না। স্নানঘরে প্রবেশ করতেই তনুজা দেখতে পেল ভেতরে আগে থেকে 2জন দাসী দাঁড়িয়ে আছে।
এই দুজন দাসীকে খুব ভালো করে চেনে তনুজা। কয়েক বছর পূর্বে এই বাড়িতে এলে তাদের সঙ্গে বসে তনুজা কত শত গল্প গুজবে মেতে থাকতো তার ইয়াত্তা নেই। দরজা খোলার শব্দ পেয়ে দাসী সহ তনুজা পেছন ফিরে তাকিয়ে দেখতে পেল দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে রুদ্র। রুদ্র হাতের ইশারা দেখালে দুজন দাসী স্নান ঘর থেকে বের হয়ে চলে যায়। দাসীদের চলে যেতে দেখে তনুজা অস্বস্তিতে পড়ে যায়। গতকাল ওভাবে হুট করে বিয়ে হয়ে যাওয়া এই জমিদার বাড়ির নাতনি হিসেবে বহুবার তনুজা এ বাড়িতে কদম রেখেছে, কিন্তু গতকাল রুদ্রের স্ত্রী হিসেবে কদম রাখতেই অস্বস্তি আর লজ্জা তনুজাকে ঘিরে ধরেছে। ভেজা শরীরে থাকলে সত্যি গায়ে জ্বরে বাসা বাঁধবে। গরম পানি দিয়ে গোসল সেরে বের হও। তোমার শেষ হলে আমি গোসল করব। শেষের কথাটি মিনমিনিয়ে গলায় বলল রুদ্র। তনুজা রুদ্রের কাছ থেকে বারবার গোসল করার আদেশ শুনতে শুনতে ওর হঠাৎ মনে হলো যে কেনই বারবার রুদ্র এমন আদেশ দিচ্ছে। গত রাতে কি ওদের মাঝে কিছু হয়েছিল? গোসল করার জন্য এত তাগাদা দিচ্ছেন কেন? আপনার আমার মাঝে সেরকম কিছু কি হয়েছে? তনুজার কাছ থেকে এমন সোজাসাপটা কথা শুনে রুদ্র অবাক হয়ে যায়। লজ্জাবতী গাছে নেই মেয়ে কারোর সামনে কথা বলতে গেলে নেতিয়ে যেত। সেই মেয়ে আজ চোখে চোখ রেখে এমন প্রশ্ন করছে। হয়নি, কিন্তু হতে কতক্ষণ? তাছাড়া নববধূর বিয়ের পরদিন সকালে যদি ভেজা চলে না থাকে তবে লোকে কি বলবে? তনুজা রুদ্রের কাছ থেকে এমন জবাব পেয়ে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট মনে রুদ্রকে স্নান ঘর থেকে যাওয়ার জন্য অনুরোধ জানায়। রুদ্র কাল বিলম্ব না করে স্নান ঘর থেকে বের হয়ে পেছনে দরজা দিয়ে ফুল বাগানে চলে যায়। বাগানে হাঁটতে হাঁটতে রুদ্রের নজর পড়ল ডান পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 100 বছর পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। তবে এই জমিদার বাড়ির একটি অংশ আজও অক্ষত অবস্থায় আছে। জমিদার বাড়ির অক্ষত অংশের দিকে তাকালে মনে হয় রোজ কেউ এই জায়গাটাকে নিজ হাতে পরিষ্কার করে রাখে, কিন্তু এখানে কে বা আসবে পরিষ্কার করার জন্য? কারণ এই জায়গা পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। দাসী কিংবা প্রহরীরা কেউই এই জায়গায় আসে না। কদাচিৎ প্রয়োজন হলে সালেহা কিংবা রুদ্রের বড় অর্থাৎ এই জমিদার বাড়ির বড় ছেলের প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি পেলে তবেই আসতে পারবে, তার আগে নয়। রুদ্র আর এই জায়গার ব্যাপারে আর না ভেবে পা পিছিয়ে রওনা হয় স্নান ঘরের দিকে। এতক্ষণে হয়তো তনুজা স্নান শেষ হয়ে গেছে। স্নান ঘরের সামনে এসে রুদ্র দেখল তনুজা স্নান ঘরে নেই, তার মানে তনুজা স্নান শেষ করে নিজের কামরায় চলে গিয়েছে। রুদ্র স্নান ঘরে ঢুকে পড়ে। স্নান শেষ করে নিজের কামরায় যাওয়ার জন্য পা বাড়ি রুদ্র। পথিমধ্যেই তনুজার অস্তিত্ব টের পেয়ে থমকে দাঁড়ায় রুদ্র। সালেহার কামরার দক্ষিণে জানালার পাশে বসে রোদ গায়ে মাখাচ্ছে তনুজা। ভেজা চুল সারা পিঠে ছড়িয়ে আছে এলোমেলোভাবে, কপালের সামনে ঝুলে কয়েক গাছি চুল। ফর্সা গায়ে গোলাপি রঙের টাঙ্গাইলের শাড়িটা বেশ মানিয়েছে। হাফ হাতা ব্লাউজে পরনে বিধায় ফর্সা হাত দুটো থেকে যেন দ্রুতি ছড়াচ্ছে। নাকে নেই কোনো নাকফুল, কানে নেই দুল, তবুও যেন তনুজাকে অনন্য সুন্দরী দেখায়। সালেহার কামরার মুখ্য দুয়ারে দাঁড়িয়ে রুদ্র এতক্ষণ অবধি তাকিয়ে আছে তনুজার দিকে তাকালে রুদ্র মনে কেবল অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। এই মেঘলার মুখের দিকে তাকালেই তো এমন শান্তি অনুভব হয় না রুদ্রের। কই, মেঘলার মুখের দিকে তাকালে তো এমন শান্তি অনুভব হয় না রুদ্রের। তবুও তনুজার থেকে মেঘলার ঢের ভালোবাসে। মেঘলা রুদ্রের সকল চাও পাওয়াকে মূল্যায়ন করতে জানে, আর তনুজা শুধু রুদ্রকে কষ্ট আর লাঞ্ছনা দিয়ে গেছে। রুদ্র দ্রুত গতিতে সেখান থেকে প্রস্থান নেয়। নিজের কামরায় গিয়ে মেঘলার নাম্বারে কল দেয়। বেয়ান সাহেব, আপনি শান্ত হন। বাংলাদেশে গিয়েছে হয়তো কোনো জরুরি কাজে। রুদ্র অনেক যত্নশীল মেঘলার ব্যাপারে, তাই না মেঘলা? নিজের শাশুড়ির কথার সঙ্গে তাল মিলিয়ে মেঘলা ওর বাবাকে বলে। আব্বা, আপনি শুধু শুধু রাগ করছেন। রুদ্র এমন নয়, দেখবেন কিছুদিনের মধ্যে সে ফিরে আসবে। মেয়ের কথাই আশ্বস্ত হলেন মিজান সাহেব। মেয়ে এবং মেয়ের শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে রওনা হলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। রুদ্র আমার সঙ্গে ওয়াদা করেছে আমার সন্তানের জন্য একটি ভালো মায়ের ব্যবস্থা করতেই সে
বাংলাদেশে গিয়েছে। অতি শীঘ্রই রুদ্র ফিরে আসবে। নিজের ভরাট ওদরের উপর হাত রেখে মনে মনে কথাগুলো বলে আত্মতৃপ্তি ঢেকুর তুলল মেঘলা। এত সুন্দরী একটা মেয়ের স্বামী কিনা প্রথম স্ত্রী আছে? লেখাপড়া শেষ করে 24 বছর বয়সে এসে কিনা নিজের দেখে 10 বছর বয়সী লোককে বিয়ে করতে হলো তনুজার। কেন, ওকে দেখতে শুনতে খারাপ? বজ্র রুদ্রের সঙ্গে তনুজা বেমানান। কথাগুলো বলছিলেন রুদ্রের বড় মা রুকমণি। পাশে বসে আছেন রুকমণির ছোট বোন। দুপা ছড়িয়ে দিয়ে পানের বাটাখানা পায়ের উপর রেখে একখান পান সাজিয়ে নিজের বড় বোনের সামনে এগিয়ে দিয়ে রুকমণি ছোট বোন বলছে, বুবু, একটা কথা বলি। বলে ভালো। বড় হাঁ করে মুখে পানটা ঢুকে একটুখানি চুন জিব্বার আগায় লাগিয়ে চিবাতে চিবাতে কথাটি বলে রুকমণি। এত কিছু করার পরেও সেই তো রুদ্র তনুজাকেই বিয়ে করলো। রুদ্র বাবা, তোমার এত দিনের সব পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে রুদ্রের ঘরে এখন তনুজা। খবরদার সুষমা, আর একবার যদি তোর মুখ থেকে এই কথা শুনি তবে ভালো হবে না বলে দিলাম। হুঙ্কার দিয়ে কথাটি বলে ওঠে রুকমণি। সুষমা ভয়ে জড়সড়ভাবে বসে থাকে খাটের উপর। বোনকে এইভাবে কখনো রেগে যেতে দেখেনি সে। রুকমণি রাগান্বিত অবস্থায় ঘরের এপাশ ওপাশ পর্যন্ত পায়চারি করতে থাকে। এমন সময় মোবাইল ফোনে কল আসে। মালদ্বীপের নাম্বার। রুদ্রের বাবা কল করেছেন। রুকমণির মাথায় হঠাৎ করেই শয়তানি বুদ্ধি এসে কড়া নাড়ে। নিজের শাশুড়ির আদেশকে অমান্য করে রুদ্রের সঙ্গে তনুজার বিয়ের ঘটনা রুদ্রের বাবার সঙ্গে সব বলে দিবেন ভেবে পৈশাচিক হাসি দিয়ে কল রিসিভ করে রুকমণি। হ্যালো, কেমন আছেন আপনি? ও পাশ থেকে ক্ষীণ সুরে রুদ্রের বাবা জবাব দিলেন, ভালো। আম্মা কোথায় আছেন? ওনাকে কল দিয়েও পাচ্ছি না। আম্মা নিজের কামরায় আছেন। ও পাশ থেকে দীর্ঘশ্বাসের সুর ভেসে আসে। রুকমণি মনে মনে সাহস সঞ্চয় করছে যেন রুদ্রের বাবা রায়হান আজাদকে রুদ্রের দ্বিতীয় বিবাহের ব্যাপারে বলতে পারেন। কিন্তু যতটা উৎসাহ নিয়ে কল রিসিভ করেছিলেন এখন সেই উৎসাহটুকু নেই বললেই চলে। রাখছি তবে। রুদ্র এবং আম্মার প্রতি খেয়াল রেখো। রুকমণি কথাটি শোনার পরপরই টুট শব্দ কান থেকে মোবাইল সরিয়ে এনে চোখের সামনে মেলে ধরল। 50 ঊর্ধ্ব এক পুরুষের গম্ভীর মুখখানি মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে। গাল ভর্তি কালো সাদা দাড়ি গজিয়ে উঠেছে। বয়স যখন 30-এর কাছাকাছি ছিলেন তখন রায়হান আরও সুদর্শন ছিলেন বটে। এখন রুদ্রকে দেখতে যেমন দেখায় ঠিক তেমন। বুবু, বোনের ডাকে সম্বিত ফিরে পেলেন রুকমণি। হাতের মোবাইল খাটের উপর রেখে উঠে দাঁড়ালেন। বোনকে উদ্দেশ্য করে বলেন, তুই কি বলবি আমি জানি, তাই আমি আবারও বলছি আমি ঠিক আছি। রুকমণি ঘর থেকে বের হয়ে যায়। রুকমণির বোন সুষমা উদাস পানে তাকিয়ে রয় বোনের গমনের পথে। মনে কে যেন হাহাকার করছে। মনে কেন যেন হাহাকার করছে। আর যদি রুদ্রের মতো একটি সন্তান রুকমণির কোলে বিধাতা দান করত তবে রুকমণির জায়গায় এত উষমি দখল করতে পারত না। সুষমা দীর্ঘশ্বাস ফেলে হাতের ব্যাগটা নিয়ে ঘর ছেড়ে রওনা হলেন নিজের বাড়ির পথে। সালেহা নিজের ঘরে এসে দেখলেন তনুজা ভেজা চুল পিঠ চড়িয়ে রুদ্রর দিকে পিঠ দিয়ে বসে আছে। সালেহা ঘরের দরজায় খিলেটে দাঁড়িয়ে যায় তনুজার দিকে। তনুজা সালেহের উপস্থিতি টের পেয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, নানিজান, আপনি কোথায় ছিলেন জানেন? মামাজান বারবার আপনার মোবাইলে কল দিচ্ছিল। তুই কল রিসিভ করেছিস? সালেহার কণ্ঠে উৎকণ্ঠা। না। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সালেহা তনুজার সামনাসামনি বসলেন। তনুজা লজ্জা পেয়ে আরও আড়ষ্ট হয়ে যায়। সালেহা তনুজার হাতে নিজের ডান হাত রেখে বলেন, সত্যি করে বলতো তনু, রুদ্রের সঙ্গে তোর বিয়ে হলো কি করে? সালেহের কথাই তনুজার চোখে গতকাল সন্ধ্যার সেই সময়টা চোখের সামনে দৃশ্যমান হতে থাকে। সালেহা ফের তনুজাকে অনুরোধের সুরে জিজ্ঞাসা করে, জানতে চাই গতকাল সন্ধ্যায় তাদের বিয়ে কিভাবে হলো। তনুজা দুই হাঁটুতে মাথা রেখে শুয়ে বলতে শুরু করে, গতকাল বিকালে আমি আর টগল মিলে আমাদের আমবাগানে লুকোচুরি খেলছিলাম। জানেন তো, শহর থেকে সবে পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছি। খেলার জন্য মনটা অনেক ব্যাকুল হয়েছিল। টগরের পালা এলো।
ও যখন 1 2 গুনতে শুরু করলো তখনই আমি আমাদের বাগানের দেওয়ালের সঙ্গে লাগানো বড় কমলা গাছের পিছনে লুকোতে গিয়েছিলাম। লুকোনোর আগেই সেখানে একটা মানুষের কালো অবয়ব দেখে আমার প্রাণ আত্মা উড়ে যাওয়া এমন অবস্থা। কিছু বুঝে ওঠার আগে আমার নাকে কি যেন দিয়ে চেপে ধরে। বাস, চোখ মুখে ঝাপসা দেখছিলাম। টগরকে ডাক দিব সেই সাহসটুকুও হচ্ছিল না। গলা শুকিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। মিনিট 5 মধ্যে কে যেন কি হলো আমার কিছুই স্মরণ নেই। জ্ঞান ফিরে পেলাম দুজন বয়স্ক মানুষের ডাক শুনে। বহু কষ্টে চোখ খুলে তাকিয়ে দেখি টুপি ও পাঞ্জাবি পরে দুজন হুজুর আমাকে ডাকছেন। আমি উঠে বসি, মাথায় কাপড়টা টেনে দিয়ে প্রশ্ন করি তাদের, কে আপনারা? আমাকে এখানে কে এনেছে? মাগো, তুমি এখন আমাদের কাজের বাড়িতে আছো। তোমার হবু স্বামী তোমাকে এখানে নিয়ে এসেছে তোমাকে বিবাহ করার জন্য। লোক দুটোর কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে হচ্ছিল। এভাবেও কি কারো বিয়ে হয়? তাছাড়া মা বাবা সবাই আমার জন্য দুশ্চিন্তা করছিল বোধহয়। ওই কথাটি যেন আমার মস্তিষ্কে আর ছিল, ঠিক ততবারই আমার মরমে মরে যাচ্ছিলাম। আমাকে বারবার অনুরোধ করা হচ্ছিল যেন আমি কবুল বলি, কিন্তু আমি নাকচ করে দেওয়াতে তারা হার মেনে পাশের ঘরে গিয়ে কার সাথে যেন ব্যাপারটা নিয়ে আলাপ করছিল। আমি তখন চোখের জল ফেলতে ব্যস্ত। এমন সময় কে যেন আসে, আমার চুলের মুঠি ধরে বলছে, তুই কবুল বলবি নাকি তোর ভাই টগরের রাজ দেখবি? অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চিরচেনা মানুষের সুর শুনে আমি হতবিহ্বল দুর্বল চোখে তাকিয়ে দেখি রুদ্র ভাই আমার অতি নিকটে অবস্থান করছে। তার নিঃশ্বাস এসে আমার ঠোঁটে এসে ছড়িয়ে পড়ছে। তার রক্তচোবা চোখ দেখে যে কেউ সে সময় ভয় পাবে, কিন্তু আমি ভয় পাই না। আমি শুধু মনে মনে হিসেব করছিলাম যে এই মানুষটা কখনো কারো চোখের দিকে তাকিয়ে কথা বলেনি, সেই মানুষটা আজ আমার চোখের গভীরে তাকিয়ে আমার রক্তের আপন ভাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অবশ্য জমিদার বাড়ির লোকরা এই স্বভাবটা হয়তো জন্মের পূর্বেই ওদের রক্তের সঙ্গে মিশিয়ে তবেই এই সম্পূর্ণ পৃথিবীতে জন্ম নেয়। জানতে ইচ্ছে করছিল খুব, যাকে এক সময় পাগলের মতন চাইতাম তখন সে আমাকে অবজ্ঞা করেছিল, কিন্তু আজ যখন আমি তাকে আমার জীবনের কোনো সীমানায় চাই না, ঠিক তখনই কেনই বা আমাকে হুমকির তোপে ফেলে রেখে বিয়ে করতে হচ্ছিল তা জানা হলো না। পুরনো সেই অবজ্ঞার হারিয়ে ফেলা ভালোবাসার মানুষকে এমন পরিস্থিতিতে এনে আমাকে ফেলার দায়ে এক আকাশ রাগ ও ঘৃণা আমার মনে জায়গা নিয়ে ফেলল। গতরাতে কবুল বলেছিলাম ঠিক, কিন্তু মনে কোনো এক কোণে তার কাছ থেকে পাওয়া ক্ষতগুলো যেন বারবার আন্দোলন করছিল। কেন অপমানের শোধ নিচ্ছি না? কেন তাকে আমার অপ্রয়োজন দিচ্ছি? মনের গহনে লুকায়িত ভালোবাসা হারিয়ে আজ অপমানের শোধ নিতে বড্ড ইচ্ছে হচ্ছে নানিজান। কথাগুলো বলতে বলতে ভারাক্লান্ত মনি তনুজা ওর নানিজানের বুকে মাথা রেখে চোখের পানি লুকানোর বৃথা চেষ্টা করছে। সালিহা দেখতে পেয়েছিলেন তনুজার চোখের কোণে জমে থাকা চিকচিক করা জলকে। তনুজাকে ফের বিভ্রান্ত না করতে সালিহা আর প্রশ্ন করলেন না, তবে মনে মনে আসন্ন ঝড়কে কি করে সামাল দিবেন সেই ভাবনায় কাতর হয়ে যাচ্ছেন সালেহা। মনে মনে বিধাতার কাছে প্রার্থনা করছেন যেন আসন্ন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় মোকাবেলা করতে পারেন তিনি। পুরনো পুকুর ঘাটে বসে আছে রুদ্র। রাতের আধার চেয়ে আছে পাশের লিচু বাগানে। দক্ষিণা হাওয়ায় বাগানের গাছগুলো যেন বাতাসের হুঙ্কারে ভয়ে বারবার এদিক সেদিক এড়িয়ে যাচ্ছে। চাঁদের আলো হাজার মাইল দূর থেকে আসছে, তবুও যেন তীব্র আলোর কমতি নেই। দূর থেকে ভেসে আসে বনু শিয়ালের হাঁক। এক ঝাঁক ঝিঝি পোকার আগমনে পুরো ঘাটে যেন প্রকৃতির নিঝাতে গড়া আলোর কিরণে ঝলমলিয়ে উঠছে। ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক, রাতের ঘন কালো আধার, পুকুরে আকাশের চাঁদের প্রতিবিম্ব, দক্ষিণা ক্রুদ্ধ প্রবল হাওয়া এলোমেলো করে দিচ্ছে বাগানের সকল গাছগুলোকে।
এমন পরিস্থিতিতে ঘাটে একলা বসে থাকা কেউ হয়তো ভয়ে পরিমরি হয়ে দৌড় লাগাতো, কিন্তু রুদ্রের মাঝে ভয়ের কোনো লক্ষ্য নেই। যেন কিছু একটা নিয়ে এসে গভীর ভাবনায় ব্যস্ত। সারাদিন আজ এই ঘাটে বসেই কেটেছে তার। কেউ ডাকতে আসেনি, কারণ বাড়ির সকলেই জানে রুদ্রের পদধূলি যখন এই ঘাটে পড়ে তার মানে রুদ্রের হয়তো আজ মন ভীষণ ভালো নয়তো মন্দ। রুদ্র আজ নিজেও জানে না আজ তার মন ভালো নাকি মন্দ। মেঘলা জানে রুদ্র বাংলাদেশ ফিরে এসেছে বিয়ে করবে বলে। রুদ্র জানে তনুজাকে কেন বিয়ে করেছে, কিন্তু তনুজা সে তো জানে না কেন রুদ্র তাকে বিয়ে করেছে। রুদ্রের প্রথম পক্ষের স্ত্রী আছে, এই কথাটি কি যথার্থ নয় তনুজাকে হতবিহ্বল করার জন্য? তনুজা যখন জানতে পারবে শুধুমাত্র রুদ্র তার কার্যসিদ্ধি করার জন্য তনুজাকে স্ত্রী নামক সম্পর্কে আবদ্ধ করেছে, তখন তনুজার পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া আসবে সবটা ভাবতে ভাবতে রুদ্র আজ ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এতটা ক্লান্ত হয়তো তনুজাকে ভুলি কি মেঘলা নামক মেয়েটাকে বিয়ে করতেও হয়নি। তনুজা রুদ্রের প্রথম ভালোবাসা, কিন্তু প্রথম ভালোবাসাকে নিজের করে পাওয়ার পরও কেন এত অস্থিরতা জানা নেই রুদ্রের। তবে একদিন না একদিন এমন একটা পরিস্থিতির মাঝে যেতে হবে রুদ্র, তনুজা এবং মেঘলাকে। কি হবে সেদিন, যেদিন আসল সত্যটা তনুজা জানতে পারবে? সন্ধ্যাবেলা কার ঘুম আসে? রুদ্রর কাছ থেকে এমন কথা শুনে তনুজার ঘুম ছুটে যায়। সবে চোখটা লেগে এসেছিল, কাছে ঘুম থেকে জাগার ফলে তনুজার চোখ রক্তবর্ণ ধারণ করে। রুদ্র কখন এসেছে এই ঘরে তনুজা একটু টের পায়নি। তনুজা বিরক্তিকর সুরে মনে মনে কিছু একটা বলে উঠে বসে। রুদ্রের দৃষ্টি হট করেই তনুজার বুকের মাঝে পড়ে। বুকের কাছে কাপড়টা সরে গিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে যায় রুদ্র, অস্বস্তিতে পড়ে যায়। অস্বস্তি যতটা কাটাতে চাইছে বরং তার চাইতেও বেশি হচ্ছে, কারণ রুদ্রের দৃষ্টি ঘুরে ফিরে সেই এক জায়গায় এসে নিবদ্ধ হচ্ছে। নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে রুদ্রের। নিজের রাগ দমন করতে না পেরে রুদ্র দরজার দিকে পা বাড়িয়ে দেয়। যেতে যেতেই তনুজাকে উদ্দেশ্য করে বলে, পুরুষ মানুষের সামনে কি করে শালীনতা বজায় রেখে চলতে হয় আজও শিখতে পারিসনি? রুদ্রের কথা তনুজার মাথায় ঢুকতেই তনুজা নিজের দিকে তাকিয়ে লজ্জায় মরে যাবার উপক্রম। চটজলদি কাপড়টা টেনে ঠিক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এমন সময় রুদ্র দরজাটা এভাবে ধাক্কা দিয়ে লাগিয়ে দেয় যে তনুজা ভয়ে আঁতকে ওঠে। জীবনে শুধু মাথা নিচু করে গেলাম, মাথা উঁচু করে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবেলা কি করে করতে হয় তা আপনি শিখিয়েছিলেন। তনুজা অভিমানী কণ্ঠে কথাগুলো বলে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। রুদ্র ঘাট থেকে ফিরে এসে তনুজার ঘরে ফিরে যায়, কিন্তু তনুজাকে অমন অবস্থায় দেখে রুদ্রের ফিরে আসা ছাড়া উপায় ছিল না। কিন্তু যা বলার জন্য তনুজার কাছে গিয়েছিল সেটাই তো বলা হলো না। রুদ্র দুশ্চিন্তায় দু হাতে মাথার চুলগুলো শক্ত করে চেপে টানছিল, যেন মাথায় চুলগুলো ছিঁড়তে পারলে বেশি শান্তি পেত। অধীর আগ্রহ নিয়ে বসে আছে মেঘলা। নীলচে মেঘের ভেলা মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছে। মেঘলার খুব ইচ্ছে করছিল আকাশে মেঘেদের কাছে বলতে, যেন রুদ্র অতি শীঘ্রই ফিরে আসে। রুদ্রের জন্য কখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি, বরং মেঘলার মন রুদ্রকে দেখতে চাওয়ার আগ্রহ মনে জাগার আগে রুদ্র উপস্থিত হতো মেঘলার চোখের সামনে। সাগরের বুকে আছড়ে পড়া ঢেউয়ের সনসন শব্দ, বাতাসের তীব্র গতিতে সাগরের তীরে থাকা নারকেল গাছগুলো যেন ভেঙে চুরে যাবে। বাতাস থেমে গেলেও আবারও আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে গাছগুলো। সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে মেঘলা। রোজ বিকেলবেলা মেঘলা সমুদ্র পাড়ে চলে আসে। ভীষণ ভালো লাগে মেঘলার। একাকী বিষণ্ণ মনটা যখন কাউকে খুঁজতে ব্যস্ত, ঠিক সে সময় এই সমুদ্রের তীরে এলে মেঘলার বিষণ্ণ মনে প্রশান্তির জোয়ার বয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালদ্বীপ অসংখ্য দ্বীপের দেশ। ছোট ছোট প্রায় 1200 দ্বীপের মধ্যে এটি হলো মালদ্বীপের রাজধানী মালে আইল্যান্ড। প্রায় 1.5 কিলোমিটার লম্বা ও 1 কিলো চওড়া এই দ্বীপের বিশ্বের জনবহুল শহরের মধ্যে একটি। পর্যটকদের বিশেষ আকর্ষণ এই মালদ্বীপের প্রতি
আবার হানিমুন কাপলদের জন্য একটি উপযুক্ত জায়গা হলো এই মালে আইল্যান্ড। চারিদিকে নারিকেল, সুপারি গাছসহ অন্যান্য নানা গাছগাছালিতে পরিপূর্ণ ছোট্ট এই দ্বীপ মালে। পর্যটকদের পছন্দের এই মালে আইল্যান্ড সবসময় লোকারণ্য থাকে। এই আইল্যান্ডে এলে পাওয়া যায় সাগরের মাঝে নগরায়নের ছোঁয়া। নীল সাগর থেকে আসা মিষ্টি হাওয়া শরীর মনকে করে তোলে প্রাণবন্ত। এখানে এলে সকল ক্লান্তি অবসাদ যেন নিমিষে চলে যায়। মেঘলা ধীর পায়ে এগিয়ে যায় মালে আইল্যান্ডের পূর্ব দিকে, ভারুলুনা রাহুল গান্ধু ফেরির দিকে। এখানে দাঁড়িয়ে অদ্ভুত সৌন্দর্য সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। মেঘলা কাঙ্ক্ষিত জায়গায় এসে পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে রইল। এমন সময় দূর থেকে ছোট বড় বাচ্চাদের হাসির শব্দ শুনে মেঘলা দেখল বাচ্চারা সার্ফিং ও স্নোকেলিং করার জন্য একটা উপযুক্ত জায়গা এই মালে আইল্যান্ড। তাই এখানে প্রায় পর্যটক সহ স্থানীয় লোকজন আসে। 7 মাসের উঁচু উদরে হাত রেখে ভেতরে থাকা প্রাণটার অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে মেঘলা। মাঝে মাঝে নড়াচড়া করছে ভেতরে থাকা ছোট্ট প্রাণটি। মেঘলা মুচকি হেসে পেটের উপর হাত রেখে মনে মনে বলে, আমার কাছে যদি জাদু জানতাম তবে কি করতাম জানিস? তোকে কিছু সময়ের জন্য আমার পেট থেকে বের করতাম, তারপর তোকে কিছুক্ষণ বুকে আগলে রাখতাম গভীরভাবে, তারপর তোর সারা মুখেতে চুমুতে ভরিয়ে দিতাম। তুই বিরক্ত হয়ে মধুর সুরে কান্না শুরু করতি, আর আমি তোর কান্না থামিয়ে ফের আমার পেটে লুকিয়ে রাখতাম। কিন্তু আফসোস, কখনোই তা সম্ভব নয়। মনোজাতে আল্লাহর কাছে কি চাইতাম জানিস আমি? যেন তুই এই পৃথিবীতে এলে আমি তোকে প্রাণ ভরে দেখতে পারি, আমার বুকে তোকে আগলে ধরে আমার মাতৃত্বের স্বাদ নিতে পারি। জানি না বিধাতা আমার ভাগ্যে কী লিখে রেখেছেন, তবে আশা করি যা করবেন সবার মঙ্গলের জন্য করবেন। সূর্য ঢলে পড়েছে, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সমুদ্রের আড়ালে। সূর্যের রক্তিমাভা সমুদ্রের পানিতে ছড়িয়ে আছে। পাখিরা উড়ে যায় আপন নীড়ে। মেঘলা রওনা দিয়েছে, কারণ তার আপন নীড়ে ফেরার সময় হয়েছে। আগামীকাল ভোর 5টায় ফ্লাইট, মালদ্বীপে ফিরে যেতে হবে। অনর্গল কথাগুলো বলে রুদ্র পাশ ফিরে শুয়ে পড়ে। তনুজা চোখ বন্ধ করেছিল সবে। রুদ্রের ফিরে যাওয়ার কথা শুনে চোখ খুলে তাকিয়ে রইল মাথার উপরে থাকা ছাদের দিকে। দুজন মানুষ একই ছাদের নিচে একই বিছানায় শুয়ে আছে। খানিকটা দূরত্ব, তবে অতটা দূরত্ব নয়। দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ দুজনই শুনতে পাচ্ছে। হৃদয়ে হাজারো কথা, কিন্তু মুখে নীরবতা। হয়তো এজন্যই বলে, পাশাপাশি থেকেও মাঝে মাঝে আমরা অনেক দূরত্বে অবস্থান করি। চাইলেও এতখানি দূরত্ব কমিয়ে কাছাকাছি আসা যায় না। বহুক্ষণ পেরিয়ে যাওয়ার পর তনুজার মনে হলো রুদ্রর কাছ থেকে এখনই জেনে নেওয়া উচিত, কেন রুদ্র সেদিন জোর জবরদস্তি করে ওকে বিয়ে করেছে। তনুজা পাশ ফিরে রুদ্রর দিকে তাকালো। রুদ্র জেগে আছে। তনুজাকে পাশ ফিরতে দেখে রুদ্র পদশ ফিরতে চাইলেও তনুজা হাত বাড়িয়ে রুদ্রকে বাধা দেয়। রুদ্র নিজের কাঁধে তনুজার হাতের স্পর্শ পেয়ে স্তব্ধ হয়ে যায়। এমন সময় জানালা দিয়ে উত্তরের বাতাস এসে রুদ্রকে ছুঁয়ে চলে যায়। হিমশীতল হাওয়ার স্পর্শে হোক কিংবা তনুজার স্পর্শে রুদ্রের গায়ে কাঁটা দিয়ে ওঠে। রুদ্রের কাছ থেকে সাড়া না পেয়ে তনুজা হাত সরিয়ে নেয়। শোয়া থেকে উঠে বসে, 2 হাঁটুতে মুখ গুজে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, কেন বিয়ে করেছেন আমায়? 2 দিন হলো, তবুও কি জানতে পারবো না আমি কেন আপনি আমাকে বিয়ে করলেন? রুদ্র সেই আগের মতো চুপ করে রইল। রুদ্রের এমন নীরবতা দেখে তনুজার চোখে জল ভরে ওঠে। 2 চোখের কোল ঘেঁষে জল গড়িয়ে পড়তে থাকে। কান্নারত কণ্ঠে রুদ্রকে ফের জিজ্ঞেস করে তনুজা। রুদ্র তনুজার কান্নারত কণ্ঠ শুনে পাশ ফিরে তনুজার মুখের দিকে তাকিয়ে থাকে আহত দৃষ্টিতে। এতকাল রুদ্র জেনে এসেছে এবং দেখে এসেছে তনুজা খুবই শক্ত, এমন কঠিন মন মানসিকতার অধিকারী। হুট করে কেঁদে ফেলার মতো মেয়ে নয় তনুজা। যেদিন জীবনে চরম ব্যর্থতার জন্য সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সেদিনও তনুজা কাঁদেনি। তবে আজই কেন?
নাকি নিজের জীবনের সঙ্গে একই সুতোয় বাঁধা পড়া রৌদ্রকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ স্থানে মানতে পারছে না তনুজা। গায়ের কাঁথা সরিয়ে শোয়া থেকে ওঠে রুদ্র। খাটের সাথে বালিশ রেখে তাতে হেলান দিয়ে বসে রুদ্র। রুদ্রকে উঠে বসতে দেখে তনুজা অতি সপ্তপনে চোখের জল মুছে নেয়। ভাগ্যিস পুরো ঘর জুড়ে অন্ধকারে বিরাজমান। রুদ্র যদি তনুজার চোখের জল দেখে ফেলত তবে মনে মনে তনুজাকে দুর্বল দলের লোক হিসাবে দেখত। তোমাকে আমি আরো আগেই বিয়ে করতে চেয়েছিলাম, তখনও তুমি রাজি ছিলে না তনুজা। বহুকাল পর রুদ্রর মুখ থেকে নিজের পুরো নাম শুনে তনুজার বুকে কাঁপন ধরে যায়। তনুজাকে সবে পুরো নামে কেউই ডাকে না, সবাই তনু বলে ডাকে। একমাত্র রুদ্র ছিল যে কিনা তনুজা বলে ডাকত। তনুজা গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা গলায় বিঁধে আছে, হয়তো সংকোচ। রুদ্র দেখছে তনুজাকে মন ভরে। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে আসছে, সেই আলো এসে তনুজার গায়ে পড়ছে। সবুজ রঙা শাড়িতে অদ্ভুত সুন্দরী দেখাচ্ছে। গায়ের রঙের সঙ্গে শাড়িটা বেশ ফুটেছে। মুখটা দেখা যাচ্ছে না, দ্বিখল কেশের আড়ালে ঢাকা পড়েছে চাঁদ মুখখানা। পিঠের কাছ থেকে শাড়ি সরে যাওয়ায় ঘাট থেকে কোমর অবধি মাঝখানে দেবে যাওয়া লম্বালম্বি খাঁজটা রুদ্রকে বেশ টানছে। আমি অতীত সম্পর্কে জানতে চাইনি, পুরনো স্মৃতি হারিয়ে গেছে আমার মন মস্তিষ্ক থেকে, তাই নতুন করে সেই কালো অধ্যায় নতুন আমি মনে রাখতে চাই না। আমি জানতে চাই কেন আপনি আমাকে বিয়ে করেছেন। তনুজার কথা শুনে রুদ্র তার ছেলের হাসি দিয়ে বলল, অতীত বলে গেছো তুমি, বেশ ভালো। এখন তুমি আমার কথা শোনো। অতীতে তুমি রৌদ্রের ভালোবাসে অনাদরে নিজ হাতে মনের গহিনে মাটি চাপা দিয়েছ, কিন্তু বর্তমান অর্থাৎ আজকের এই রাত তুমি কিন্তু সেই রৌদ্রের ঘরে, তারই বিছানায় তারই পাশাপাশি বসে আছো, তারই স্ত্রী হয়ে। ভাগ্যের ফেরে তুমি মেহরাব মুস্তাকিম রৌদ্রের স্ত্রী। এবার বলো, অতীত তুমি কি করে বলে গেলে? হ্যাঁ, আমি ঠিক যতবার তোমার চোখের সামনে আসব, ঠিক ততবার তোমার অতীত তোমার চোখের সামনে দৃশ্যমান হবে। তনুজা নিজের ভেতরের রাগটুকু অতি সপ্তপনে চাপা দিয়ে রুদ্রকে বলল, আমার প্রশ্নের জবাব নিশ্চয় এই কথাগুলো নয়। তনুজার কথার জবাবে রুদ্র গা জ্বালানো হাসি দিয়ে বলল, সঠিক সময় চলে এলে জবাব আপনা আপনি তোমার কাছে পৌঁছে যাবে। ততদিন হয় শান্তিতে বসবাস করো, এই জমিদার বাড়ির একমাত্র ওয়ারিশ রুদ্রের অর্ধাঙ্গিনী হয়ে। তনুজা রুদ্রের মুখের দিকে তাকিয়ে আছে। এই রুদ্রকে সে চেনে না। চোখের সামনে থাকা রুদ্রের চোখে কি যেন দেখতে পাচ্ছে তনুজা, হয়তো তনুজাকে ধ্বংস করার অদম্য ইচ্ছা। অথচ বছরখানেক আগে রুদ্রকে দেখলে মনে হতো ভোরবেলার পবিত্র বেলি ফুল। রুদ্র তনুজার অমন গভীর চাহনি থেকে বাঁচার জন্য খাট থেকে নেমে ঘর থেকে বের হয়ে চলে যায়। তনুজা রুদ্রকে আটকায় না। হয়তো রুদ্র চলে যাওয়াটা এখন তনুজার জন্য স্বস্তিদায়ক। তনুজা এক পাহাড় সম দুশ্চিন্তা মাথায় নিয়ে বালিশে মাথা পেতে শুয়ে পড়ে। ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে, ব্যর্থ চেষ্টা একসময় সফল হয়। তনুজা ঘুমের ঘরে হারিয়ে যায়। গভীর রাত, আকাশে তারাগুলো মিটমিটিয়ে চলছে। চাঁদ তখন ঠিক মাথার উপরে। রুদ্র বারান্দায় বসে সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত। এমন সময় রুদ্রের দৃষ্টি গেল সেদিনে দেখা পরিত্যক্ত জমিদার বাড়ির উঠোনের মাঝে। কে যেন হাতে হারিকে নিয়ে দ্রুত গতিতে হেঁটে পুরনো জমিদার বাড়িতে ঢুকে পড়ছে। জ্যোৎস্নার আলোয় যতটুকু রুদ্র দেখছে ততটুকুতে বোঝা সম্ভব হলো না পুরনো জমিদার বাড়িতে ঢুকে পড়া মানুষটা নারী নাকি পুরুষ। রুদ্র ভুরুজোড়া কুচকে তাকিয়ে রইল উঠোনের দিকে। হুট করে রুদ্রের মনে ভয়ের দানা বাঁধতে লাগলো। হাতে সিগারেট পায়ের নিচে ফেলে পা দিয়ে পিষে দ্রুত নিজের কামরার দিকে পা বাড়ি রুদ্র। কামরায় প্রবেশ করে দ্রুত দরজায় খিল এঁটে দেয়। হাত বাড়িয়ে লাইট অন করে। জানালা দুটো আটকে খাটের উপর বসে রুদ্র ঘেমে নিয়ে একাকার। গায়ের পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে দেয় ঘরের এক কোণায়। ফ্যানের বাতাসও যেন রুদ্রের শরীরকে শীতল করতে পারছে না। রুদ্রের মনে হচ্ছে ও ভীষণ তৃষ্ণার্ত। হাত বাড়িয়ে টেবিল সাইডের উপর থেকে জগটা নিয়ে ঢকঢক করে বেশ খানিকটা পানি পান করে রুদ্র। ধীরে ধীরে রুদ্রের শরীর ঠান্ডা হতে থাকে। এমন সময় তনুজার কথা স্মরণে আসে রুদ্র। চোখ ঘুরিয়ে দেখতে পেল তনুজা গভীর ঘুমে মগ্ন।
ঘনপল্লব আখি চুকল স্থির হয়ে আছে। জেগে থাকলে হয়তো বারবার পলক ফেলত বারবার। রুদ্রর মনে হচ্ছে তনুজার ওই চোখ দুটো একটু স্পর্শ করা প্রয়োজন। কতকাল ধরে মনে সুপ্ত বাসনা লালন পালন করে আসছে, আজ না হয় সেই সুপ্ত বাসনার অবসান হোক। রুদ্র লাইট অফ করে তনুজার পাশে শুয়ে পড়ে। ধীরে ধীরে এগিয়ে যায় তনুজার চোখের কাছে। তারপর দীর্ঘ সময় নিয়ে চুমু এঁকে দেয় তনুজার আঁখি চুগলে। নিজের চোখে কারোর ভেজা স্পর্শ পেয়ে তনুজার ঘুম ভেঙে যায়। তনুজা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল রুদ্র তার বেশ কাছে। রুদ্রের চাহনিতে আজ ভিন্ন আবদার দেখতে পাচ্ছে তনুজা। তনুজা রুদ্রের আবদার বুঝতে পারে, তাই তো ভয় পেয়ে দূরে সরে যেতে চায়। কিন্তু রুদ্র তনুজাকে আবদ্ধ করে নেয় নিজের বুকের মাঝে। তনুজা ছাড়া পাবার জন্য ছটফট করতে থাকে, কিন্তু রুদ্র তনুজাকে ছাড়ে না, বরং আরও ঘনিষ্ঠ হতে থাকে। একসময় তনুজার অধর নিজের অধর চেপে ধরে। তনুজা থমকে যায়, ছটফটের ভাবটা নিমিষেই চলে যায়। প্রথমবারের মতো সেই অচেনা অনুভূতি অনুভব করে তনুজা। দীর্ঘ সময় পর রুদ্র তনুজার অধর সুধা পান ছেড়ে দেয়। তনুজার মুখের দিকে তাকিয়ে থাকে। তনুজার চোখ বন্ধ করে থাকে। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে তনুজার। নিজের বুকে বন্দিনী তনুজাকে কান্নারত অবস্থায় দেখে রুদ্র তনুজাকে ফিসফিসিয়ে প্রশ্ন করল, আমার স্পর্শ পেয়ে খুব ঘেন্না হচ্ছে, তাই না তনুজা? কিন্তু কি করবো বলো, তোমার অধর সুধাপান করেও যেন আমার নেশা কাটছে না, বরং নেশা আমাকে চেপে ধরেছে। মন বলছে নেশাটা আরো ভিন্নভাবে কাটাতে হবে। তোমার মমগহিনীর লুকাই তো হারিয়ে যাওয়া ভালোবাসা ফের জাগ্রত করার তীব্র ইচ্ছে জেগেছে আমার। চলে যাওয়ার আগে আজ তোমার অতি ঘনিষ্ঠ যেতে চাই আমি। তনুজা রুদ্রকে বাধা দিতে পারল না, বরং মনের কোণে লুকায়িত একটি অংশ বারংবার তনুজাকে যে অনুরোধ করছে আজ যেন নিজেকে রুদ্রের কাছে পুরোপুরি অর্থে সমর্পণ করতে পারে। মনের চাওয়াকে পূরণ করতে চাই তনুজা। ভালোবাসার মানুষটাকে আহ্বান জানাচ্ছে, সে কি করে সাড়া দিয়ে থাকবে? হয়তো তনুজা মুখে স্বীকার করে না যে সে রুদ্রকে আগের মতোই ভালোবাসে না,